আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। একসময়ের প্রতাপশালী শাসক, যাদের সামান্য একটি ইশারায় চলত গোটা দেশ, যাদের পদচারণায় প্রকম্পিত হতো রাজপথ, আজ তাদের ঠিকানা চার দেয়ালের গুমোট আর অন্ধকার প্রকোষ্ঠ। দেখতে দেখতে পার হয়ে গেছে প্রায় 2 বছর। 2024 সালের সেই উত্তাল আগস্টের পর আজ 2026 সাল। শেখ হাসিনা ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে পালানোর পর পার হয়ে গেছে এক দীর্ঘ সময়। ইতিমধ্যে দেশের রাজনীতিতে ঘটে গেছে অভাবনীয় সব পরিবর্তন। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই জুলাই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এবং গত 2 বছরে এখন পর্যন্ত প্রকাশ্যে বা কোনো ক্যামেরার সামনে আসেননি। তবে তার এক সময়ের ছায়াসঙ্গী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যারা এতদিন পর্দার আড়ালে ছিলেন, তারা ইতিমধ্যে ওই ক্যামেরার সামনে এসেছেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও এখন পুরোপুরি নতুন মোড় নিয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জয়লাভ করে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর সংসদে বিরোধী দলের আসনে বসেছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। বিগত স্বৈরাচারী সরকারের সেই দোর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী, এমপি এবং আমলারা এখন জেলের ঘানি টানছেন। কারাগারের ভিভিআইপি সেলে বন্দি এই নেতাদের জীবন এখন ঠিক কিভাবে কাটছে? তাদের সেই আকাশচুম্বী অহংকার, দম্ভ আর বিলাসবহুল জীবনের কি এতটুকুও পরিবর্তন হয়েছে, নাকি জেলের রুদ্ধদ্বার প্রকোষ্ঠের ভেতরেও তারা নিজেদের সেই পুরনো ক্ষমতা খাটানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন? চলুন কারাগারের কঠোর নিরাপত্তার ভেতরের সেই অজানা গল্পগুলোর একটু বিশ্লেষণ করা যাক। শুরুতেই আসা যাক মেগা সিটির মেগা দুর্নীতিবাজ হিসেবে পরিচিত সালমান এফ রহমানের কথায়। শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা হিসেবে যিনি দেশের পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন, তিনি কাশিমপুর কারাগারের গোলাপ সেলের বাসিন্দা। শুরুতে তার সাথে একই কক্ষে রাখা হয়েছিল সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খান এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে। সালমান এফ রহমান জেলের ভেতরেও তার সেই পুরনো মেজাজ আর আভিজাত্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। নিজের কোনো কাজ নিজে করার বদলে তিনি অন্যান্য বন্দী বা সেবকদের দিয়ে কাজ করানোর জন্য সারাক্ষণ চিল্লাপাল্লার হুকুম জারি করতেন। তার এই দম্ভ, অযৌক্তিক ডিমান্ড আর সারাক্ষণের চিৎকার চেঁচামেচিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে ওঠেন ফারুক খান এবং আব্দুর রাজ্জাক। তারা বাধ্য হয়ে কারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। পরিস্থিতি এমন অস্বস্তিকর পর্যায়ে পৌঁছায় যে বাধ্য হয়ে কারা কর্তৃপক্ষ সালমান এফ রহমানকে সেখান থেকে সরিয়ে সম্পূর্ণ অন্য একটি সেলে স্থানান্তর করে। এখানে তার দম্ভের শেষ নয়। জেলের ভেতরে বসেও তিনি আয়েশ করে টেলিভিশন দেখার আবদার করেছিলেন, কিন্তু কারা কর্তৃপক্ষ তার সেই অযৌক্তিক আবদার সরাসরি নাকচ করে দেয়। অন্যদিকে ডক্টর আব্দুর রাজ্জাকের অবস্থা আবার সম্পূর্ণ ভিন্ন এবং করুণ। একসময়ের দাপুটে এই কৃষিমন্ত্রী জেলের 4 দেয়ালের মাঝে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। কারারক্ষীদের সূত্রে জানা যায়, প্রায়শই তাকে সেলের এক কোণে একা বসে অঝরে কাঁদতে দেখা যায়। ক্ষমতার শিখর থেকে ধুলোয় লুটিয়ে পড়ার এই মর্মান্তিক পতন তিনি কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছেন না। চোখ রাখা যাক আরেক দাপুটে নেতা, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের দিকে, যাকে নিয়ে পুরো দেশেই সবসময় আলোচনা আর সমালোচনা চলত। জেলের ভেতরেও তার সেই উগ্র মেজাজের কোনো পরিবর্তন হয়নি। তাকে যখন শুনানির জন্য আদালতে নেয়ার উদ্দেশ্যে সেল থেকে বের করা হয়, তখন তিনি কোনোভাবেই নিয়ম মেনে হেলমেট বা বুলেট প্রুফ জ্যাকেট পরতে রাজি হন না। উল্টো পুলিশ এবং কারারক্ষীদের তিনি অত্যন্ত অকথ্য ভাষায় গালাগালি করেন। এমনকি আশেপাশে থাকা সাধারণ মানুষ বা সংবাদকর্মীদের দেখলেও তিনি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দিতে ছাড়েন না। ক্ষমতার দম্ভ যে এখনও তার শিরায় শিরায় বইছে, এটা তার আচরণে স্পষ্ট। ঠিক একই রকম অদ্ভুত দ্বৈত চরিত্র দেখা যায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মাঝে। আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি হয়তো কিছুটা হাসি মুখে পোজ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু জেলের ভেতরে তার আসল রূপ বেরিয়ে আসে। সামান্য কিছুতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অন্যান্য বন্দীদের কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করে বসেন। আইনমন্ত্রী হিসেবে যিনি একসময় দেশের বিচার ব্যবস্থাকে নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করেছেন, সে আনিসুল হকের গল্পটা আবার অন্যরকম। গ্রেফতারের পর কারাগারে বসে তিনি প্রথম দিকে খুব দম্ভ করে বলতেন তিনি বেশি দিন জেলে থাকবেন না এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারও বেশি দিন টিকবে না।
কিন্তু সময় বড় নিষ্ঠুর। আজ 2026 সাল। ডক্টর ইউনূসের সরকার সফলভাবে মেয়াদ শেষ করে ক্ষমতা হস্তান্তর করেছে। দেশে এখন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার ক্ষমতায়, আর আনিসুল হকের সেই আকাশ কুসুম দম্ভ এখন জেলের চার দেয়ালের মাঝেই গুমরে কাঁদছে। তার দাম্ভিক ভবিষ্যৎবাণী যে কতটা অসার ছিল তা আজ দিনের আলোর মতোই পরিষ্কার। এদিকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জেলে জীবন কাটছে অদ্ভুত এক মানসিক দ্বৈততায়। কারাগারের ভেতরেই তিনি নাকি প্রায় গুনগুন করে গান গেয়ে সময় পার করেন, কিন্তু আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের ক্যামেরা দেখলেই তার ভেতরের সেই অভিনেতা সত্তাটি প্রবলভাবে জেগে ওঠে। সম্প্রতি তাকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা গেছে ক্যামেরার সামনে। তার অঙ্গিভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি নেহাত গো বেচারা ছাড়া আর কিছুই নন। তবে এমন সব নাটকীয় মন্তব্য বা অঙ্গভঙ্গি করার চেষ্টা করলেও তিনি ভাইরাল হতে পারছেন না জেল থেকে বের হতে। জেলের এই জীবনে তার সাথে একই সেলে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, আরেক সমালোচিত ব্যক্তি ব্যারিস্টার সুমন। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে যিনি দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাতেন, আজ তিনিও একই কাতারে বন্দী। তবে কারাগারে তিনি নিজেকে অন্যান্যদের চেয়ে অনেকটাই গুটিয়ে নিয়েছেন, চুপচাপ থাকছেন এবং নিয়মিত নামাজ আদায় করছেন। তিনি কারাগারে ডিভিশন পেয়েছেন। তার সাথে একই রুম শেয়ার করতে হচ্ছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানকে। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, যিনি একসময় তার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য খবরের পাতায় থাকতেন, তাকে এখন দেখা যায় ভিন্ন রূপে। আদালতে হাজিরার সময় তাকে অনবরত তসবিহ জপতে দেখা যায়। ক্ষমতার সেই দম্ভ থেকে এই আধ্যাত্মিকতায় ফেরা নাকি নিজেকে সান্ত্বনা দেওয়ার মরিয়া চেষ্টা, তা কেবল তিনিই ভালো বলতে পারবেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাখা হয়েছিল কাছাকাছি সেলে। মামুন তার বেশিরভাগ সময় কাটাচ্ছেন বই পড়ে এবং তিনি এখন রাজসাক্ষী। তার স্ত্রী তাকে প্রচুর বই দিয়ে গেছেন, সেগুলো পড়েই জেলের একাকিত্ব ঘোচানোর চেষ্টা করছেন তিনি। কারাগারে এই বন্দীদের ভেতরেও কেউ পেশাগত দক্ষতা কাজে লাগাচ্ছেন। বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতীদের সাথে থেকে তাদের ইংরেজি ক্লাস নিচ্ছেন। এই ভিভিআইপি বন্দীরা জেলে আসলে কি সুযোগ সুবিধা পাচ্ছেন? যারা ডিভিশন পেয়েছে তাদের কক্ষে একটি খাট, কাঁথা, বালিশ, টেবিল, চেয়ার এবং সিলিং ফ্যান দেওয়া হয়েছে। রয়েছে ব্যক্তিগত টয়লেটের সুবিধা। প্রতিদিন তাদের পড়ার জন্য 2টি পত্রিকা দেওয়া হয়। খাবারে সকালে রুটি, সবজি ও ডিম, দুপুরে ভাত, মাছ বা মাংস এবং ডাল, রাতে ভাত, মাছ ও সবজি থাকে। মাসে একবার তারা পরিবারের সাথে দেখা করার সুযোগ পান, আর সপ্তাহে একদিন মাত্র 10 টাকার বিনিময়ে 10 মিনিটের জন্য মোবাইল ফোনে পরিবারের সাথে কথা বলতে পারেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য সার্বক্ষণিক ডাক্তার নিযুক্ত রয়েছেন। কিন্তু এই সুযোগ সুবিধাই কি তাদের রাজকীয় জীবনের অভাব পূরণ করতে পারে? কখনোই না। যে মানুষগুলো এসি গাড়ি ছাড়া চলতেন না, আজ তারা ফ্যানের নিচে মশার কামড় খেয়ে রাত পার করছেন। এই দীর্ঘ 2 বছরে রাজনীতির অনেক পালাবদল হয়ে গেছে। এরই মাঝেই প্রবীণ নেতা তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন। জেলে থাকা এই অসংখ্য মন্ত্রী এমপিদের মাঝে এখন পর্যন্ত কেউ জামিন পাননি। একমাত্র ব্যতিক্রম শুধু নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার আইভি জামিনে মুক্ত হতে পেরেছেন। বাকি সবার ভাগ্য এখনও সেই অন্ধকার প্রকোষ্ঠেই অনিশ্চিত। ক্ষমতার দম্ভ যে চিরস্থায়ী নয়, কারাগারের এই রূঢ় চিত্রগুলো তারই সবচেয়ে বড় প্রমাণ। যারা একসময় নিজেদের ধরাছোঁয়ার বাইরে ভাবতেন, তারাই আজ বিচারের কাঠগড়ায়। ইতিহাস সত্যি কাউকে ক্ষমা করে না। সময়ের চাকা ঘোরে আর বদলে যায় ক্ষমতার সমীকরণ। আজকের এই পরিণতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় শিক্ষণীয়। ক্ষমতার অপব্যবহারের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, এই সাবেক নেতাদের জেল জীবনী তার বড় উদাহরণ। দর্শক, নিয়মিত এমন আরও বিশ্লেষণধর্মী ও চাঞ্চল্যকর তথ্য পেতে গল্প নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।